অফিস থেকে বাড়ি ঢুকতেই বোনের রুমের দরজার সামনে একজোড়া পুরুষ লোকের জুতো দেখে চমকে উঠলাম। আমাদের বাসায় আমার স্ত্রী ইভা এবং আমার ছোট বোন রেশমি ছাড়া আর কেউ থাকে না। তাহলে এই পুরুষ লোকের জুতো আমার বোনের দরজার সামনে কেন? দরজায় হাত দিয়ে দেখলাম দরজা ভেতর থেকে লক করা। বিষয়টা আমার কাছে কেমন জানি অনাকাঙ্ক্ষিত মনে হলো, তাই আমি আমার স্ত্রীকে ডাকতে লাগলাম, ইভা, এই ইভা, কোথায় তুমি? আমার স্ত্রী সম্ভবত রান্নাঘরে রান্না করছিল। তাড়াহুড়ো করে আমার সামনে আসতেই ও আমাকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে রইল। ওর এমন আশ্চর্যজনক ভাবে তাকিয়ে থাকতে দেখে তাকে বললাম, রেশমির দরজার সামনে পুরুষ লোকের জুতো কেন? ইভা আমতা আমতা গলায় বলল, জুতা? কই জুতা? আমি তাকে জুতা জোড়া দেখিয়ে দিয়ে বললাম, এই যে রেশমির দরজার সামনে এগুলো কার জুতা? সে নিজেকে স্বাভাবিক করে বলল, আমি তো মনে করেছিলাম এগুলো তোমার জুতা। রুম ঝাড়ু দিতে গিয়ে দরজার সামনে পেয়েছি, তাই এনে এখানে রেখেছিলাম। আমি অবাক হয়ে বললাম, আমার জুতো মানে? আমার কয় জোড়া জুতা সে কি তুমি জানো না? ইভা এবার কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, সংসারে কাজকর্ম করতে করতে নিজের নামটাই ভুলে যাই, সেখানে তোমার জুতোর খবর রাখবো কিভাবে? আর তুমি আজ এমন অবেলায় ফোন না করে চলে এলে যে? অফিস থেকে 2 ঘন্টার ছুটি পেয়েছি, তাই ভাবলাম লাঞ্চটা তোমাদের সাথেই করে যাই, তাই হুট করে চলে এসেছি। এসেছো, ভালো করেছো। এখন জুতোর টেনশন মাথা থেকে ফেলে হাত মুখ ধুয়ে এসো, তোমাকে ভাত দিচ্ছি। তার এমন তাড়াহুড়ো দেখে প্রশ্ন করলাম, আজ আমাকে এত তাড়াহুড়ো করে খেতে দেওয়ার চেষ্টা করছো কেন? ইভা এবার কিছুটা কর্কশ কণ্ঠে বলল, সব জায়গায় শুধু সন্দেহ করো। আরে বাবা, আজ তোমার প্রিয় শিং মাছের ঝোল রান্না করেছি, তাই ভাবলাম খেতে বসে তুমি আমাকে ধন্যবাদ দিবে, তা না উল্টো সন্দেহ করছো। তার মুখে শিং মাছের কথা শুনে আমি আরো বেশি অবাক হলাম, তাই তাকে প্রশ্ন করলাম, শিং মাছ? আমি তো এই কমাস বাজার থেকে শিং মাছ আনিনি, তুমি শিং মাছ রান্না করলে কোথা থেকে? আরে বাবা, আজ সকালে একজন লোক শিং মাছ আছে, শিং মাছ বলে ডেকে ডেকে যাচ্ছিল, ভাবলাম তোমার প্রিয় শিং মাছ, তাই তাড়াহুড়ো করে নিচে নেমে 2 কেজি শিং মাছ কিনেছি। আমি আরো বেশি অবাক হয়ে গেলাম, আমার স্ত্রী শিং মাছ ক্রয় করার টাকা কোথায় পেল? আমি তো কখনো তাকে 1 টাকা হাতে দেই না, তাহলে সে শিং মাছ ক্রয় করার টাকা কোথায় পেল? তাই তাকে প্রশ্ন করলাম, শিং মাছ কেনার টাকা কোথায় পেয়েছ? সাথে সাথে সে উত্তেজিত হয়ে উত্তর দিল, সবখানে তোমার সন্দেহ, তুমি টাকা দাও না বলে আমার আত্মীয় স্বজন কেউ কি আমাকে টাকা দেয় না? আমার বাবা ভাই একবার আসলে আমাকে কিছু না কিছু টাকা পয়সা দিয়ে যায়, সেই টাকা দিয়ে শিং মাছ কিনেছি। দেখলাম আমি যতই প্রশ্ন করি উত্তর তার হাতের তালুতে নিয়ে রাখে, তাই আর প্রশ্ন না করে ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমের দিকে চলে গেলাম। ডাইনিং রুমে খেতে বসলাম। আমার স্ত্রী দুজনের জন্য 2টো প্লেট ধুয়ে আমার সামনে এনে রাখলো। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, প্লেট 2টো কেন? সে একটা নিঃশ্বাস ফেলে বলল, আবার সন্দেহ? আরে বাবা, এখানে সন্দেহের কি আছে? আমাদের বাসায় আমরা 3 জন, তুমি, আমি, আমার ছোট বোন রেশমি। বলছি রেশমির প্লেট কোথায়? সে কি দুপুরে ভাত খাবে না? এবার সে চোখ বড় বড় করে এদিক ওদিক তাকিয়ে বলল, দেখছো না ওর রুমের দরজা বন্ধ, ওর শরীর খারাপ, তাই বলেছে দুপুরে খাবে না। ওর কি হয়েছে? ইভা আমাকে ঝাড়ি দিয়ে বলল, ওর কি হয়েছে সেটা তোমার জানার দরকার কি? তুমি দুপুরে অফিস থেকে বাসায় খেতে এসেছো, খেয়ে অফিসে চলে যাও, এত প্রশ্ন করো কেন? আশ্চর্য ব্যাপার, আমার বোনের কি হয়েছে সেটা আমি জানতে পারবো না? মেয়েদের কত রকমের সমস্যা থাকতে পারে, সব সমস্যা কি তোমাকে বলতে পারবো? বুঝতে পারলাম আমার বোনের হয়তো মেয়েলি সমস্যা হয়েছে, তাই আর কথা বাড়ালাম না। শান্ত গলায় বললাম, শুধু প্লেট আনলে হবে? ভাত তরকারি আনবে না? ডাইনিং রুমে এসে তো ঝগড়া শুরু করেছো, ভাত তরকারি আনার কি সময় দিয়েছো? বলতে বলতে সে রান্নাঘরের দিকে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে আমি যখন অফিসের উদ্দেশ্যে আবার চলে যাচ্ছিলাম, তখন দরজার সামনে এসে আমি রেশমির রুমের দিকে উকি দিচ্ছিলাম। এমন সময় ইভা এসে বলল, অফিসে না গিয়ে ওইদিকে কি উকি ঝুঁকি দিচ্ছ? না, ভাবলাম ওকে কি ডাক্তার দেখাতে হবে, ওটা আমি চিন্তা করব। তোমার এখন অফিসে যাওয়ার দরকার, অফিসে যাও। আমাকে এভাবে অফিসে পাঠাতে তুমি উঠে পড়ে লেগেছো কেন? আবার সন্দেহ? বুঝতে পারলাম এখন কথা বাড়ালে সে ঝগড়া করবে, তাই আর কথা না বাড়িয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেলাম। আমি বের হয়ে যাওয়ার পর ইভা দরজাটা লক করে আমার বোন রেশমির দিকে গেল। ইভা রেশমির রুমের সামনে গিয়ে দরজা টোকা দিতেই রেশমি দরজা খুলে দিল। ইভা বলল, রাজু কই? ও তো ভাইয়ার ভয়ে খাটের তলায় লুকিয়েছে। কি বলিস? কই দেখি তো। বলে ইভা এবং রেশমি রুমের ভেতরে ঢুকে গেল। রুমে ঢুকে ইভা খাটের তলে উকি দিয়ে দেখলো রাজু খাটের তলায় চোরের মতো লুকিয়ে আছে আর ভয় কাঁপছে। ইভা বলল, ওখানে লুকিয়ে আছো কেন? রাজু খাটের তলা থেকে উত্তর দিল, ভাইয়ার ভয়ে। ভাইয়া কি চলে গেছে নাকি আছে? আরে পাগল, আমার মতো ভাবি থাকতে তোমার এত টেনশন কিসের? তাড়াতাড়ি বের হও। এরপর রাজু খাটের তলা থেকে বের হয়ে বলল, আল্লাহ আজকে বাঁচিয়েছে। ভাবি, তাড়াতাড়ি 2টো ভাত দাও, ভাত খেয়ে চলে যাব। অল্প কটা মাছ রান্না করেছিলাম, তোমার ভাই হঠাৎ করে অফিস থেকে চলে আসাতেই ও খেয়ে চলে গেছে। এখন যে কয়েক টুকরো মাছ আছে সেটা আমি আর রেশমি খাবো। রাজু বলল, বড় শখ করে শিং মাছগুলো এনেছিলাম, ভেবেছিলাম আজ দুপুরে আপনাদের সাথে বসে খাবো। রেশমি বলল, যেটা খেয়েছো তাতে কি মন ভরেনি? এখন শিং মাছ খেতে চাচ্ছ কেন? তাড়াতাড়ি যাও। ভাবি আমাদের সুযোগ দিয়েছে বলে অতটা পাগলামি করো না, পরে কারো চোখে পড়ে গেলে একুল উকুল দুকুলি হারাবে। রাজু যখন চলে যাচ্ছিল তখন ইভা ডাক দিয়ে বলল, ভাই, বলছিলাম কি তোমার কাছে 1000-5 টাকা আছে? রাজু বলল, না ভাবি, আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নেই। সাথে সাথে ইভার চেহারা চেঞ্জ হয়ে গেল এবং সে কিছুটা কর্কশ কণ্ঠে বলল, শোনো রাজু, আজ সকালে বাড়িওয়ালা আমাকে জিজ্ঞেস করেছিল তোমার কথা, বলেছিল একটা ছেলে
বিকেলে আসে ওটাকে আমি বলেছিলাম আমার খালাতো ভাই, তাই বলছিলাম কি তুমি আর এত ঘন ঘন এখানে এসো না। রাজু বুঝতে পারলো ভাবিকে টাকা দিচ্ছে না বলে ভাবি এটা বানিয়ে বলছে, তাই সে পকেট থেকে কিছু টাকা বের করে ভাবির হাতে দিয়ে বলল, বিশ্বাস করুন ভাবি, এই টাকাগুলো ছাড়া আমার হাতে আর কোনো টাকা নেই, এগুলো রাখুন। ইভা হাতে টাকা পাওয়ার সাথে সাথে তার চেহারাটা পরিবর্তন হয়ে গেল। মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, যখন মন চায় এসো, কেউ জিজ্ঞাসা করলে বলবে তুমি আমার খালাতো ভাই। তবে সাবধান, মাথায় রাখবে তোমার ভাইয়ের অফিস 9টা থেকে 5টা, এর ভেতর একটা টাইম ক্যালকুলেশন করে এসো, না হয় আমি ভাবি হিসাবে যে সুবিধা তোমাদেরকে দিচ্ছি শেষে না আবার আমাকে পস্তাতে হয়। রাজু বলল, ওসব নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আপনি শুধু আমার আর রেশমির দিকে একটু খেয়াল রাখবেন। বলেই রাজু চলে গেল। রেশমি বলল, ভাবি আগে আমি ওদের সাথে পার্কে দেখা করতাম, তাতে কোনো সমস্যা ছিল না, তোমার কথা মতো বাসায় ওদের সাথে দেখা করতে গিয়ে না জানি কোন দিন কোন বিপদ ঘটে। ইভা তখন রেশমিকে একটা ধমক দিয়ে বলল, তুই যদি একটু চালাক হতি তাহলে কি আর আমাকে ওদেরকে ঘরে আনতে হয়? তুই তো ধান্দা করতে জানিস না, এখন দেখ আমি তোকে দেখিয়ে কত ধান্দা করছি। তোর ভাইয়ের ইনকাম কম আর আমার আর তোর চাহিদা পূরণ করতে পারে না, তাই তো আমি এ পথ বেছে নিয়েছি। এখন এত কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে চলে আয়। আর শোন, তোর ভাই বিকালে আসলে তুই অসুস্থতার অভিনয় করবি। ঠিক আছে ভাবি। বলেই রেশমি ফ্রেশ হওয়ার জন্য চলে গেল। বিকালবেলা ইভা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। এমন সময় রেশমি মোবাইল হাতে নিয়ে এসে বলল, ভাবি সাইফুল ফোন করেছিল, সে এখন বাসায় আসতে চাচ্ছে। ইভা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4টা বাজার 20 মিনিট বাকি, তাই সে বলল, না না সম্ভব না, কিছুক্ষণ পর তোর ভাই অফিস থেকে চলে আসবে, ওনাকে তোমার জন্য একটা শাড়ি আর আমার জন্য একটা 3 পিস কিনেছে, ওগুলো নিয়ে বাসায় যেতে পারবে না, তাই বলছিল ওগুলো দিয়ে যাবে। শাড়ির কথা শুনে ইভার চোখগুলো যেন ঝলঝল করে উঠল, তাই সে তাড়াতাড়ি রেশমির হাত থেকে মোবাইলটা নিয়ে বলল, সাইফুল লক্ষ্মী ভাই আমার, শাড়ি তো কিনেছ, তুমি বাসায় আসলে তোমাকে যে একটু চা দিব সে চা পর্যন্ত বাসায় নেই, পারলে অল্প দুধ চিনি চা পাতা আর বিস্কিট নিয়ে এসো, আর বেশি দেরি করো না, তোমার ভাই আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি এসে ওগুলো দিয়ে যাও। বলে মোবাইলের লাইনটা কেটে দিল। রেশমি তখন ইভার উদ্দেশ্যে বলল, ভাবি আমি তোমার কথা মতো 3-4টা ছেলের সাথে প্রেম করছি, না জানি কোন দিন কোন বিপদ ঘটে যায়। ইভা তখন একটা ঝাড়ি দিয়ে বলল, তোকে বলেছি না একজনকে এক একদিন টাইম দিবি, তাহলে আর ধরা পড়ার সুযোগ নেই, কিন্তু ওদের সাথে মোবাইলে কথা বলতে গেলে সমস্যায় পড়ে যাই। অনেক সময় দেখা যায় একজনের সাথে কথা বলছে আর একজন কল দিয়ে যাচ্ছে, মোবাইলে ওয়েটিং পেলে নানা রকম প্রশ্ন করে। ইভা তখন রেশমিকে একটা ধমক দিয়ে বলল, তোর মাথায় বুদ্ধি শুদ্ধি কখনোই কি হবে না? আরে বোকা মেয়ে, একজনকে দিবি মোবাইল নাম্বার, ওকে বলবি মোবাইলে ছাড়া অন্য কোথাও যেন কল না দেয়, আর একজনকে দিবি হোয়াটসঅ্যাপ নাম্বার, তার সাথে শুধু হোয়াটসঅ্যাপে কথা বলবি, নিষেধ করবি মোবাইলে যেন কল না দেয়, আর একজনকে দিবি মেসেঞ্জার, তার সাথে শুধু মেসেঞ্জারে কথা বলবি। এভাবে বুদ্ধি খাটিয়ে এক একজনের সাথে এক একভাবে কথা বলবি, তাহলে আর ধরা পড়ার কোনো সুযোগ নেই। এর কিছুক্ষণ পর সাইফুল হাত ভর্তি বাজার এবং শপিং ব্যাগ নিয়ে দরজার সামনে এসে কলিং বেল টিপল। ইভা দরজা খুলে একটা মিষ্টি হাসি দিল। সাইফুল দরজা দিয়ে ভেতরে ঢুকতেই ইভা বলল, ভাই কষ্ট করে এগুলো নিয়ে এসেছো, এগুলো আমার হাতে দাও। বলে সাইফুলের হাত থেকে সবকিছু নিয়ে নিল, তারপর বলল, এবার তুমি চলে যাও। সাইফুল অবাক হয়ে বলল, ভাবি অনেক দূর থেকে হেঁটে এসেছি, একটু বিশ্রাম নিয়ে তারপর যাই। তোমার কি মাথা খারাপ? একটু পরেই তোমার ভাই অফিস থেকে আসবে, ধরা পড়লে কি অবস্থা হবে বুঝতে পেরেছো? না বলছিলাম এত কষ্ট করে যার উদ্দেশ্যে আসলাম তাকে না দেখেই চলে যাব। বুঝতে পেরেছি, রেশমিকে দেখতে চাচ্ছ তো, দাঁড়াও আমি তাকে ডেকে দিচ্ছি। বলে ইভা রেশমিকে ডাকতে লাগলো। রেশমি আসার সাথে সাথেই ইভা আবার বলল, এই তো তোমার আমানত আমার কাছে আছে, ওকে এক নজর দেখেছো, এবার চলে যাও। বলে সাইফুলকে একরকম জোর করে রুম থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিল। রেশমি বলল, সত্যি করে বলো তো ভাবি, তুমি এতগুলো ছেলের মধ্যে কার সাথে আমার বিয়ে দিবে? কারো সাথেই না। মানে? আরে পাগল, ওদের থেকে তো আমি তোকে দেখিয়ে ধান্দা করছি, এ সমস্ত ফকিন্নিদের সাথে তোর বিয়ে দিব নাকি? তোকে বিয়ে দিব অনেক টাকা পয়সাওয়ালা ছেলের সাথে। বলেই বাজার সদাইগুলো নিয়ে ইভা ভেতরের রুমের দিকে চলে গেল। আর রেশমি অবাক হয়ে ভাবির দিকে তাকিয়ে রইল। হ্যালো ভিউয়ার্স, এভাবে আর কতদিন চলবে? এই গল্পের শেষ পরিণতি দেখতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। এবং গল্পটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।